আজ থেকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের নতুন সিইও আয়ুষ্মান গাঙ্গুলি। কংগ্রাচুলেশনস ভাইরা। হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই সন্ধ্যের অনুষ্ঠান যাদেরকে নিয়ে, এবার তাদেরকে মঞ্চে ডেকে নেওয়া যাক। মা, বাবা, প্লিজ। First thing first, Baba, Ma, wish you both a very happy anniversary. Thank you. Thank you. Thank you so much. Thank you so much. Thank you. তোমাদের বিয়ের 25 বছরের মধ্যে আমি 24 বছরের সাথী, কারণ তোমাদের বিয়ে এবং আমার বয়সের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 1। আমি যবে থেকে পৃথিবী দেখা শুরু করেছি তবে থেকেই তোমরা দুজন একসাথে, এবং তোমরা দুজন যে কখন আমার পৃথিবী হয়ে উঠেছো সেটা আমি বুঝতেই পারিনি। আমি আজ অবধি যা হতে পেরেছি এবং আগামীতেও যা হব, এই সমস্ত ভালো কিছুর জন্য দায়ী শুধুমাত্র তোমরা দুজন। কিন্তু আজ তোমাদের এই বিবাহ বার্ষিকীতে আমার তোমাদেরকে দেওয়ার মতো কোনো উপহারই নেই, কারণ আমি আমার জীবনে যা কিছু অর্জন করেছি সবটাই তোমাদের দেওয়া। হে ঠাকুর, দেবীমার পরিবারের উপরে যেন কারোর নজর না লাগে। তুমি ঠিক সময় লেখাপড়া শেষ করে ফিরে এসছো প্রিন্সেস। ইন্দ্রাণী নিজের পরের জেনারেশনকে জায়গা ছেড়ে দিচ্ছে। এবার তোমাকে খুব তাড়াতাড়ি এই পরিবারের একজন হয়ে উঠতে হবে, আর তারপর এই এন্টায়ার প্রপার্টির মালকিন তুমি। Just wait and watch, Mom. তুমি এই কোম্পানির ভবিষ্যৎ তৈরি করবে আয়ুষ, কিন্তু তার আগে এই কোম্পানির অতীতটা তোমার জানা দরকার। আজ থেকে 24 বছর আগে রাজ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং এমার্জেন্সি বেসিসে ওর একটা সার্জারির প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু আমাদের কাছে অত টাকা ছিল না ও
ওর সার্জারি করানোর জন্য। আমি প্রচণ্ড খেটে হাতের কাজ করে সেলাই করে ওর সার্জারির জন্য টাকা জোগাড় করছিলাম। আর সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে জীবনে টাকার মূল্য আসলে ঠিক কতটা। অত অসহায় আমার আগে কখনো লাগেনি নিজেকে। আর সেই দিন আমি স্থির করেছিলাম জীবনে একদিন এমনভাবে নিজের পায়ে দাঁড়াবো যাতে কোনো দিন কারোর কাছে হাত পাততে না হয়। 7 জন মেয়েকে নিয়ে আমি আমার কোম্পানি শুরু করেছিলাম। সেই সময় রাজ আমাকে ভীষণ সাপোর্ট করেছিল। আমাদের ব্যবসা যখন চালু হলো তখন লোকজনের অজস্র কটু কথা শুনেছি। এই সমাজ রাজের দিকে আঙুল তুলে বলেছিল, এ কেমন স্বামী যে তার বাড়ির মহিলাকে কাজ করবার জন্য সাহায্য করে? এ কেমন পুরুষ মানুষ যে বাড়ির মেয়ে মানুষটাকে কাজ করবার জন্য এগিয়ে দেয়? রাজ তখন সমাজকে জবাব দিয়েছিল যে পুরুষ মানুষ মেয়ে মানুষের ডানা কেটে দেয় না, বরং মেয়ে মানুষ যাতে ডানা মেলে উঠতে পারে আকাশে, তার জন্য পুরুষ মানুষ সব সময় মেয়েদের পাশে থাকে। আজ থেকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও তুমি, আয়ুষ্মান। আমি চাইবো তুমি তোমার বাবার মতো মানুষের মতো মানুষ হও। আরে যাচ্ছ কোথায়? 1 মিনিট দাঁড়াও। তোমার অ্যানিভার্সারির উপহারটা নেবে না? মায়ের উপহারটা নিয়ে এসো প্লিজ। বাবার অ্যানিভার্সারিতে তোমাকে দেওয়া এটা গিফট। এই উপহার? হ্যাঁ, দেখি দেখি দাদা কি দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার পাওয়া শ্রেষ্ঠ উপহার। কিন্তু তুমি এটা আঁকলে কবে? অনেক দিন ধরে। জীবনে এই প্রথম বাবা তোমার থেকে কিছু আড়াল করেছে মা। দিদি ভাই দাদাকে একটা 5 লাখ টাকার গিফট দিল, আর দাদা শেষ পর্যন্ত একটা ছবি এঁকে দিল। এটা কত দাম হবে? কোনো দাম নেই। হ্যাঁ, যাক, একবার অন্তত তালে তাল মেলালো। টাকার মানদণ্ডে সবকিছু বিচার করা যায় না। যদি সেটা তুমি বুঝতে পারতে। কি দারুণ ছবি এঁকেছেন মেয়ে, যেন সত্যিই দেবী মা। দেবী মায়ের শাড়িতে তো আগুন লেগে যাবে। দিদি দাঁড়া, যাস না। কুসুম এখানে কি করছে? দেবী মা!
ছবিটা তুমি ঠিক আছে, তুমি নিচে চলো। তোমার বাবা দেওয়া উপহার আমার। ঠিক আছে, তুমি নিচে চলো। আরে এখানে থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মা, তুমি নিচে চলো। তাই হয়ে গেল আয়ুষ, তোমার বাবার দেওয়া উপহার অন্যের ভুলে নষ্ট হয়ে গেল আয়ুষ। দেবীমা আমি ইচ্ছে করে কি করলাম এটা? আমি একটা মেয়ের গায়ে হাত তুললাম। আয়ুষ একটা মেয়ের গায়ে হাত তুললো? আমার হয়ে আয়ুষ রিভেঞ্জটা নিয়ে নিয়েছে মম। এই তোমার মাথায় কি গোবর ঠাসা? হ্যাঁ, দাদা এত কষ্ট করে নিজে হাতে ভালোবেসে নিজের বিবাহ বার্ষিকীতে দিদিকে দেবে বলে এই ছবিটা এঁকেছিল, তুমি এক মুহূর্তে সেটা ভাবে নষ্ট করে দিলে। এই শোনো, তোমার বাবা সারা জীবনে গাঙ্গুলি বাড়িতে ফাই ফরমাস কেটে ড্রাইভারি করে যে টাকাটা রোজগার করেছে না, সেটা সবটা দিয়ে দিলেও এটার দাম চোকাতে পারবে না। এই অমূল্য উপহারটা আজকে জাস্ট তোমার দোষে পুরো ছাই হয়ে গেছে। দিদি দিদি, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি আমার অপরাধ নিও না, কিন্তু আজকে তোমাকে এই দিনটা দেখতে হচ্ছে তোমার নিজের দোষে, জানো তো? তুমি এই 2 টাকার কাজের লোকগুলোকে, চাকরগুলোকে জাস্ট মাথায় তুলে রেখে দিয়েছো, যাকে তুমি ভালোবেসে দয়া করে একটা বাড়ি উপহার দিলে, তার মেয়ে আজকে তোমার এই গোটা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা নষ্ট করে দিয়েছে। অশিক্ষিত, অভদ্র, গেঁয়ো ভূত। হ্যাঁ, গাঙ্গুলি বাড়ির চমক দমক দেখে তোমার একেবারে মাথা ঘুরে গেছে না? আরে এই যে শঙ্করদা, তুমি ওখানে তখন থেকে ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তোমার কর্তা মা তিনি তো সারা জীবন তোমাকে শুধু 2 হাত ভরে দিয়েই গেছেন, তার বদলে তুমি কি দিয়েছো? হ্যাঁ, আজ তোমার মেয়ে তার এত বড় অমূল্য উপহারটা নষ্ট করে দিয়েছে। মীনাক্ষী, চুপ করো তুমি। আরে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, ও ইচ্ছে করে কেন এমন করবে? দেবী মায়ের আঁচলে ওই প্রদীপে পড়তে যাচ্ছিল, আমি তো একদম বাজে কথা বলবে না, মুখ একেবারে বন্ধ। ভালো ভালো খাবার দাবার ফ্রিতে খাবে সেই লোভে সেজে গুজে ড্যাং ড্যাং করতে করতে চলে এসেছে। মীনাক্ষী থামো তুমি। সিদ্ধার্থ, মীনাক্ষী, দাদা কিন্তু তোমাকে চুপ করতে বলেছে। কেন কেন আমি চুপ করব? হ্যাঁ, উপহার দেওয়ার যোগ্যতা নেই কিন্তু কেড়ে নেওয়ার ক্ষমতা আছে, তাই না? কি গো শঙ্করদা, তোমার কর্তা মা তো তোমার কাছে ভগবান তুল্য, তার আদেশ তো তোমার কাছে একেবারে শিরোধার্য, তা তোমার মেয়ে তো আজকে তার আদেশ অমান্য করেছে, তাই না? হ্যাঁ, তার অমূল্য উপহারটা নষ্ট করে দিয়েছে, তার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা মাটি করে দিয়েছে। শঙ্করদা, আমি সত্যি বলছি, আমি দেবীমার চোখের সামনে আসতে চাইনি, আমি তো দেবীমাকে বাঁচাতে গেছিলাম। এই চুপ করো তুমি। কাল তখন থেকে কথা, শঙ্কর তুমি তোমার মেয়েকে কালকেই গ্রামে রেখে দিয়ে আসবে, আমি ওকে আমার ত্রিসীমানায় দেখতে চাই না। গাঙ্গুলি বাড়ির এই অবস্থা, একটা মেয়ের ভুলের জন্য পুরো পার্টিটাই বানচাল হয়ে গেল। হ্যাঁ, কি বলবেন বলুন তো?
জানে আমি ওখানে দেবীমাকে বাঁচাতে গেছিলাম, কিন্তু আমার দৌড়াদৌড়িতে যে আগুন লেগে যাবে আর বড় সাহেবের আঁকা ছবি পুরো ছাই হয়ে যাবে। আমি কি করে জানবো মা? কিন্তু তোকে যে কর্তামা তার সামনে আসতেও বারণ করেছিল, এটা তো জানতিস। তাহলে তোকে আমি পই পই করে বারণ করেছিলাম, তুই লক্ষণ রেখা পেরোবি না, তাও তুই শুনলি না। আর এই যে ঘন্টু, তোকে আমি বলেছিলাম না দিদিকে চোখে চোখে ডাকবি, তাহলে বেরোলো কি করে? বল উত্তর দে, কথা বল। বাবা তুই না পান্দা, একটা কথা শুনে না, কানে একটা কথা যায় না, একটা কথা যায় না। ঘন্টুকে বেরো না বাবা, ও কিছু করেনি, আমি দোষ করেছি, তুমি আমার শাস্তি দাও বাবা, আমার শাস্তি দাও। ছাড়। ও বাবা, আমি ঘন্টুকে বলেছিলাম যে আমি অনুষ্ঠান দেখবো। দেখো বাবা, তুমি তো এত বছর ধরে এই ধরনের অনুষ্ঠান দেখেছো, কিন্তু আমরা তো প্রথম নয় গ্রাম থেকে বেরিয়েছি, এরকম অনুষ্ঠান জীবনেও দেখিনি। ভেবেছিলাম আমিও যখন গ্রামে যাব সবাইকে গিয়ে বলবো যে হিন্দি সিনেমার মতন অনুষ্ঠান দেখেছি, কিন্তু এবার গিয়ে কি বলবি? হ্যাঁ, একটা এত বড় অনুষ্ঠান তোর জন্য বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাই না? ও বাবা, বিশ্বাস করো, তুমি যখন থেকে বলেছো আমরা ওখান থেকেই দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম, নিজেদের মতন মজা করছিলাম, কিন্তু দেবীমা যেখানে দাঁড়িয়েছিল যদি কেউ অন্য মনস্ক হয়ে যেত তাহলে বাবা দেবীমার শাড়িতে আগুন লেগে যেত। তাই আমি আগুন লাগেনি, তুই লাগিয়েছিস। না বাবা, বিশ্বাস করো, আমি আগুন লাগাইনি গো, আমি কিচ্ছু করিনি, আমি তো দেবীমাকে বাঁচাতে গেছিলাম, আমি আগুন লাগাইনি। তুই যেটা বলছিস সেটা কেউ দেখেনি, তাই এই কথা কেউ বিশ্বাসও করবে না। তুমিও আমাকে বিশ্বাস করবে না? কেন আমরা মেয়েটাকে বিশ্বাস করব না? কেন খামোখা মিথ্যা কথা বলবে? আচ্ছা দাদা, এটা তুমি কি বলছো বলো তো? শেষ পর্যন্ত আমরা একটা ড্রাইভারের মেয়ের কথা বিশ্বাস করব, একটা বিরো স্ট্যান্ডার্ড মেয়ে? মীনাক্ষী, কার কি পেশা সেটা নিয়ে কে বিশ্বাসী কে অবিশ্বাসী সেটা বিচার করা যায় না। বা তুমি এত আপসেট হও না প্লিজ। আমি বলছি যে মেয়েটা হয়তো সত্যি কথাই বলছে, মানে সত্যি সত্যি তোমার শাড়ির আঁচলে আগুন লেগে যাচ্ছিল। যাচ্ছিল তো যাচ্ছিল, এরকম আরো হাজারটা শাড়ি আছে আমার রাজ, কিন্তু আমার এত মূল্যবান একটা উপহার আমার পাওয়া, সেটা নষ্ট হয়ে গেল, আমি সেটা কি করে ভুলবো? হ্যাঁ ঠিকই তো। চুপ করবে তুমি? পাবো এর বিকল্প আমি আর একটা উপহার পাবো বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি না হয় আবার একটা ছবি এঁকে দেবো। রাজ, আমি এই মুহূর্তটা, এই দিনটা, সেটা কি করে ফিরে পাবো? আরে ভুলে যাও না, কারণ যেটা ঘটেছে সেটা সত্যি সত্যি একটা অ্যাক্সিডেন্ট। না রাজ, এটাকে অ্যাক্সিডেন্ট বলে তুমি সহজ করে দিতে পারো না। এই প্রথম গাঙ্গুলি পরিবারে অতিথিরা এসেছে যারা কেউ কিচ্ছু মুখে দেয়নি, শুধু নাটক দেখে ফিরে গেছে। এই দিনটা আমি কিছুতেই ভুলবো না, কোনো দিন ভুলবো না। দেখো ইন্দ্রাণী, যেটা কষ্টের কারণ, মন খারাপের কারণ, সেটাকে যত তাড়াতাড়ি ভুলে যাবে ততই তো মঙ্গল। রাজ, আমি সব বলতে পারি, কিন্তু যে আদর্শ, যে নিয়মানুবর্তিতা নিয়ে আমি এতগুলো বছর কাটিয়েছি, আমি সেটা কি করে ভুলবো বলো তো? এই প্রথম গাঙ্গুলি পরিবারে একটা অনুষ্ঠান হলো যেখানে আমরা সবাই আমাদের আত্মীয় পরিজনদের নিমন্ত্রণ জানিয়েছি, যারা কিছু না খেয়ে বেরিয়ে চলে গেছে ওই মেয়েটার জন্য। ওই মেয়েটাকে আমি আমার বাড়ির ত্রিসীমানায় দেখতে চাই না। তোমরা প্রত্যেকে কান খুলে শুনে রেখে দাও, এটা আমার শেষ সিদ্ধান্ত।
আমি জানি বাবা, যেটা আমি বলছি সেটা আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু বাবা আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে যা বলি তুমি তো সেটাও বিশ্বাস করে না। তাহলে আজকে আমায় অবিশ্বাস করছো কেন? কেন বিশ্বাস করছো না আমায়? বাবা বিশ্বাস করো, আমি বুঝিনি যে আমার জন্য সবটা নষ্ট হয়ে যাবে। আমি ইচ্ছে করে করিনি কিছু। কুসুম, মা আমার, আমি তোকে অবিশ্বাস করছি না রে মা। কিন্তু বাবা আমাকে এখানে কে বিশ্বাস করবে? বাবা আমাকে তো কেউ বিশ্বাস করবে না এখানে। না আসলে কি হয়েছে জানিস, এখানে তো তোকে কেউ চেনে না, তোর স্বভাব চরিত্র কেমন কেউ জানেও না, কেউ তোকে বুঝবে না মা, এখানে কেউ তোকে বুঝবে না। দিদিকে বিশ্বাস করলে আগেই করতা, আমাকে শুধু শুধু মানলে কেন? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, এই আমি কান ধরছি, কিন্তু ঘন্টু আমি তো তোকে ভালোবেসে মেরেছি বল। বাপরে বাপ, তোমার ভালোবাসার কি জোরবে বাবা, এখনো এক কানে কম শুনছি। আরে ষাট ষাট, আয় আয় আয়, কাছে আয় কাছে আয়, আমি হাত বুলিয়ে দিয়েছি, ষাট 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 ষাট। কান নাকি এখনো ব্যথা করছে। তুমি তোমার মেয়েকে কালকেই গ্রামে রেখে দিয়ে আসবে, আমি ওকে আমার ত্রিসীমানায় দেখতে চাই না। কর্তা মার আদেশ আমি অমান্য করতে পারবো না।